আজকের এই ঘটনাটি এক ভয়ঙ্কর জিনকে নিয়ে। এই ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক। এই গল্পটি অ্যাডাল্ট গল্প, তাই 18+ নিচে কেউ শুনবে না। মেয়েটির নাভিতে কারো হাতের স্পর্শ স্পষ্ট। অর্ধঘুমন্ত চোখে মেয়েটা ধীরে ধীরে চোখ খোলে। প্রতিবারই মেয়েটির সাথে এরকমটা হয়, কিন্তু মেয়েটি বুঝতে পারে না আসলে কে তার নাভিতে প্রতি রাতে স্পর্শ করে। আজকে সেই অবয়বের চেহারা দেখার জন্য মেয়েটি ধীরে ধীরে চোখ খোলে, কিন্তু রুমে অন্ধকার থাকায় স্পষ্ট কারো চেহারা দেখতে পায় না। যতটুকু দেখা যায় তাতে শুধুই একটা কালো অবয়ব দেখা যাচ্ছিল। সারা দেহ কালো, আবছা ধোঁয়াশা তার দেহ। জানোয়ারের মতো পুরো শরীরে জমে আছে লোম, যে লোমের স্পর্শ মেয়েটি স্পষ্ট বুঝতে পারে। অন্ধকারে তার চেহারা দেখতে না পেয়ে মেয়েটি তার হাত এগিয়ে দিয়ে অবয়বের দেহ ছুঁতে চেষ্টা করে। ব্যাপারটা মেয়েটির কাছে নর্মাল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাতে একই ঘটনা দেখতে দেখতে মেয়েটি যেন অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু কখনো সেই অবয়বকে স্পর্শ করার সাহস করেনি। আজকে সাহস করেই সে অবয়বকে ছুঁতে চেষ্টা করে। যখনই মেয়েটি সেই অবয়বকে স্পর্শ করে, তখনই বাতাসের ভিতর দিয়ে মেয়েটির হাত গলে গেল। ধরতে পারেনি সেই অবয়বকে। অবয়বের দেহ মোটামুটি দেখা গেলেও তাকে স্পর্শ করা যাচ্ছে না। এইবার মেয়েটি মোটামুটি ভয় পায়। যেহেতু একই ঘটনা প্রতিবারে ঘটে, সেজন্য এই বিষয়ে অভ্যস্ত থাকলেও স্পর্শ করার বিষয়ে অভিজ্ঞতাটা মেয়েটির কাছে নতুন। স্পর্শ করতে না পেরে মেয়েটি ভয়ে জোরে এক চিৎকার দিয়ে উঠে বসে। মেয়েটিকে উঠতে দেখে অবয়বটা বাতাসে মিলে গেল। 10 মিনিট পর শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাসলিমাকে। তাসলিমার চারপাশে তাসলিমার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। তাসলিমা ভয়ঙ্কর গর্জন ছেড়ে বলতে লাগলো, আমি তাকে নিয়ে যাব, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। তাসলিমার এই আচরণটা নতুন কিছু নয়। তাসলিমার পুরো পরিবার গত 8 বছর থেকে এই দৃশ্যটি দেখে এসেছে। গত 8 বছর থেকেই এই জিন ক্ষতি করে যাচ্ছে। 8 বছর আগে স্কুল থেকে ফেরার সময় শুরুটা হয়। ভর দুপুরে একটি বটতলার নিচে দাঁড়িয়ে ক্লান্তি দূর করছিল তাসলিমা। যেহেতু রোদের তাপে তাসলিমার সারা শরীর ঘেমে যাচ্ছিল, তাই নিজেকে আরাম দেওয়ার জন্য বটতলার নিচে ছায়ার মধ্যে দাঁড়ায় তাসলিমা। তবে সেদিন থেকেই তাসলিমার পিছু নিয়েছে এই জিন। প্রতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই জিন তাসলিমাকে ধরে। প্রথমবার যখন তাসলিমাকে ধরেছিল, তখন একজন কবিরাজ এসে সবটা বলেন, কিন্তু কোনো কবিরাজ তাসলিমাকে ঠিক করতে পারেনি। জিন নিজের ইচ্ছে মতো প্রতি বছরের এই 2টা মাস তাসলিমার সাথে কাটিয়ে যায়। এই 2 মাসে কোনো কবিরাজ কিংবা হুজুর সেই জিনকে দৌড়াতে পারে না। আবার পরের বছরের 2টা মাস এই জিন তাসলিমাকে দখল করে নেয়। সেই জিনের ভাষ্যমতে তাসলিমাকে তার ভালো লাগে। ভারতে নাকি সেই জিনের আরও 3টি ভাই আছে। প্রতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জিন বাংলাদেশে আসে শুধুমাত্র তাসলিমার জন্য। তাসলিমার কোথাও বিয়ে হচ্ছে না। যখনই কোনো ছেলের সাথে বিয়ে ঠিক করা হয়, তখনই শোনা যায় কোনো না কোনো ক্ষতি হয়ে যায়, আর নয়তোবা ছেলের পক্ষ থেকে কেউ না কেউ এসে ঝামেলা করে। অর্থাৎ তাসলিমাকে তাদের পছন্দ হয় না, কিংবা অনেক রকম বাহানা থাকে। এই রকম একটার পর একটা অঘটন চলতেই থাকে, আর তাতে তাসলিমার বিয়েটা হচ্ছে না। তবে এখানে সবচাইতে বড় কথা হচ্ছে, এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসটা তাসলিমার স্মৃতিতে থাকে না। যদিও এই 2 মাস তাসলিমা সব কিছু অনুভব করতে পারে। সেই জিন আসা, তাকে স্পর্শ করা, তার সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া, সব কিছুই তাসলিমা উপলব্ধি করতে পারে। কিন্তু 2 মাস পর যখন জিন আবার ভারতে চলে যায়, তখন তাসলিমার মাথায় গত 2 মাস আর থাকে না। অর্থাৎ ফেলে আসা 2টা মাস তাসলিমার কিছুতেই মনে পড়ে না। এ ব্যতীত সারা বছরের 10 মাস তাসলিমার স্মৃতিতে থাকে। এটির জন্য তাসলিমাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তারের ভাষ্যমতে তেমন কোনো রোগ পাওয়া যায়নি। তাসলিমার শরীরে কোনো সমস্যা নেই, মানসিক রোগে আক্রান্ত না, মস্তিষ্কে কোনো সমস্যা নেই। তাহলে কেন সে 2টা মাস ভুলে যায়, সেটির ব্যাখ্যা বিজ্ঞান বা ডাক্তার কেউই দিতে পারে না।  লোকে যা বলে তা আসলেই মিথ্যে নয়। যা আমাদের চারপাশে রটে, তা সত্যি। 1 তাসলিমা
তার কিছু হলেও তো ঘটে। 8 বছর পর এইবারও সেই জিন তাসলিমার দেহে ভর করে। তাসলিমার পাশে তার পরিবার দাঁড়িয়ে আছে। তাসলিমার হাত পা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। যদি তাকে বাধা না হয় তাহলে তাসলিমা হাতের পাশে যেটাই পায় সেটা দিয়ে সামনে যাকে পাবে তাকেই আক্রমণ করে বসে। কবিরাজ কিংবা হুজুর আর নিয়ে আসা হয়নি, কারণ গত 8 বছর অনেক কবিরাজ এবং হুজুর দেখানো হয়েছে, কোনোভাবেই তাসলিমাকে ঠিক করা যায়নি। এভাবেই চলছে তাসলিমার দিন। পরের দিন সকাল, তাসলিমা গোসল করার জন্য পুকুরে যায়। যেহেতু এটি একটি গ্রাম অঞ্চল, তাই বেশিরভাগ মেয়েরাই পুকুরে গোসল করে। তাসলিমার সাথে পুরো বাড়ির মেয়েরা রয়েছে। দুপুর হলেই সব মেয়েরা একসাথে পুকুর পাড়ে গিয়ে গোসল করার বিষয়টা নতুন কিছু না। কিন্তু তখন ঘটে যায় একটি বড় ধরনের ঘটনা, যা এর আগে অর্থাৎ গত 8 বছরে তাসলিমার সাথে ঘটেনি। তাসলিমা যখনই পুকুরে নেমে পড়ে তখনই তাসলিমার পা ধরে কেউ পুকুরের মাঝে টেনে নিয়ে যাচ্ছিল। এটি দেখে তাসলিমার সাথে আসা মেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে। ওদের চিৎকারে পুরো বাড়ির লোকজন এক হয় সেখানে। তাসলিমা নাকুনি চুবুনি খেয়ে মুগ্ধ পুকুরে চলে যায়। এদিকে বাড়িতে থাকা লোকজন সবাই দৌড়ে এসে পুকুর পাড়ে দাঁড়ায়। কারোর সাহস হয়নি পুকুরে নেমে তাসলিমাকে উদ্ধার করার, কারণ সবার ভালোভাবে জানা আছে তাসলিমার সঙ্গে একটা জিন থাকে এবং সে অগাস্ট আর সেপ্টেম্বর মাসে আসে। আজকে অগাস্ট মাসের 30 তারিখ, অর্থাৎ গত 1 মাস ধরেই তাসলিমার সাথে সেই জিন রয়েছে। কিন্তু বাকিদের মতো তো আর তাসলিমার বাবা ভয় পাবে না। নিজের মেয়েকে পানিতে ডুবে মরতে দেখে তিনি দৌড়ে এসে পুকুরে ঝাঁপ দিলেন। আল্লাহর রহমতে মেয়েটিকে স্পর্শ করতেই সে পুরো স্বাভাবিক হয়ে যায়। পুকুরের মধ্যেই তাসলিমা জ্ঞান হারায়। তাসলিমার বাবা তাসলিমাকে কোনোভাবে পুকুর থেকে পাড়ে এনে তোলে। এই যাত্রায় তাসলিমা বেঁচে যায়। আবার যখনই রাত হয় তখনই তাসলিমা অর্ধ ঘুমন্ত অবস্থায় কারো স্পর্শে ছোঁয়া পায়। সেই জিন শুরুতে তাসলিমার পেট স্পর্শ করে, এরপর ধীরে ধীরে পুরো শরীরের সাথে মিশে যায়। বয়স বেড়েছে, বিয়ে হচ্ছে না, মৃত্যু হচ্ছে না, আত্মহত্যাও করতে পারছে না, কারণ 2 মাস তাসলিমার সাথে কি হয় সেটি 3 মাসের মাথায় তাসলিমার মনেই থাকে না। পরিবারের লোকজন সর্বদা দোয়া করে যাচ্ছেন, হয়তোবা আল্লাহ কোনো একদিন তাদের মেয়েকে ঠিক করে দিবে। 7ম শ্রেণীতে থাকতে তাসলিমার সাথে এই জিন মিশে যায়। বয়স কম থাকলেও এলাকায় মুরাদ নামের একটি ছেলে তাসলিমাকে প্রচণ্ড রকমের পছন্দ করত। তাসলিমার চেহারা বাজে না, মায়াবী চেহারা, টানা টানা চোখ, চিকন লম্বা চুল, গোলাপি ঠোঁট, স্বাভাবিক স্বাস্থ্য, সব দিক থেকে তাসলিমা পারফেক্ট ছিল। তাসলিমাকে জিন ধরেছে জেনেও মুরাদ তাসলিমাকে অনেকটাই পছন্দ করত। কিন্তু যখন মুরাদ দেখল তাসলিমার থেকে এই জিনকে কোনোভাবে আলাদা করা যায় না, এদিকে বছরের 2 মাস তাসলিমার স্মৃতিতেও থাকে না, সবগুলো বিবেক বিবেচনা করে মুরাদ তাসলিমার পিছু ছেড়ে দিয়েছিল। শুরুর দিকে মুরাদ ভেবে রেখেছিল যখন তাসলিমা প্রাপ্তবয়স্ক হবে তখন তাসলিমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে তাকে বিয়ে করবে, কিন্তু তার হলো কোথায়? একাকিত্ব জীবন, যার কোনো শত্রু নেই, একজন অশরীরী পিছু নেওয়া, প্রতি বছরে 2টা মাস দখল করে নেওয়া, 2 মাসে কি ঘটে তা বাকি 10 মাসে মনে না থাকা, আবার বাকি 10 মাসের কথা এই 2 মাসে মনে না থাকার বিষয়টি তাসলিমাকে হয়রান না করলেও তার পরিবারকে হতাশায় ফেলে দিয়েছে। তাদের মেয়ে কি কোনোদিনও ঠিক হবে না? আল্লাহর কত পরীক্ষা করবে। রাগ অভিমান নিয়ে তাসলিমার বাবা সেদিন নিজেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাহির থেকে ঘটক সাহেব ডাক দিয়ে বললেন, তাসলিমার বাপ বাসায় আছেন? আপনার মেয়ের জন্য একটা পাত্র এনেছি। ঘটকের কথা শুনে তাসলিমার পিতা তেমন একটা খুশি না হলেও আবারও ভয় পেয়ে গেলেন। এই মুহূর্তে তাসলিমার দেহে সেই জিন রয়েছে। এইদিকে ঘটক সাহেবের কণ্ঠ শুনতে পেয়ে তাসলিমা ঘরের ভিতর থেকে জোরে জোরে চিৎকার দিতে লাগল। তাসলিমার চিৎকার শুনে পাত্রপক্ষের আত্মীয় স্বজন ভয় পেছু হাঁটতে শুরু করে। কিন্তু যে ছেলেটি তাসলিমাকে দেখতে এসেছে সে উঠোনে দাঁড়িয়ে ঘটক সাহেবকে বললেন, আপনি যাকে দেখাতে এসেছেন এই চিৎকার কি তার? ঘটক সাহেব মাথা নিচু করে বললেন, হ্যাঁ, সে মেয়েটি। ঘটক সাহেবের কথা শুনে ছেলে বলল, ইন্টারেস্টিং তো, চলুন দেখে আসি। ঘটক সাহেবকে বললেন, আপনি যাকে দেখাতে এসেছেন এই চিৎকার কি তার? ঘটক সাহেব মাথা নিচু করে বললেন, হ্যাঁ, সেই মেয়েটি। ঘটক সাহেবের কথা শুনে ছেলে বলল, ইন্টারেস্টিং তো, চলুন দেখে আসি। দেখতে আসার ছেলে এবং ঘটক সাহেব তাসলিমার রুমে প্রবেশ করার চেষ্টা করে। তাসলিমার বাবা এসে বললেন, ও এখন স্বাভাবিক অবস্থায় নেই, তাকে না দেখাই ভালো। তাসলিমার বাবার কথা শুনে ছেলেটি বলল, আমাকে দেখতে দিন আঙ্কেল, হয়তো আমি এর কোনো সমাধান দিতে পারবো। সমাধানের কথাটা শুনে তাসলিমার বাবা যেন গুপ্তধনের খবর পেয়েছে।
এতটা খুশি তিনি এর আগে হয়তোবা কখনো হয়নি। তাসলিমার বাবা ঠোঁটের কোণায় একটু হাসি এনে বলল, ঠিক আছে বাবা, দেখে আসো। ঘটক এবং ছেলে রুমের ভিতরে যায়। গিয়ে দেখে তাসলিমা খাটের ঠিক মাঝখানে বসে আছে। ছেলেটি রুমের ভিতরে ঝুঁকে ঘটক সাহেবকে বললেন, আপনি এখানেই দাঁড়ান। ছেলেটির কথা শুনে ঘটক সাহেবের ঘিলুতে কিছুই ঢুকছে না। এসেছে পাত্রী দেখাতে, কিন্তু ছেলেকে দেখে মনে হচ্ছে কোনো কবিরাজ। ছেলেটি ধীর পায়ে হেঁটে মেয়েটির কাছে যায়। তাসলিমা ফুসফুস করে সাপের মতো ফুলে যাচ্ছে। ছেলেটি মেয়েটির কাছে এসে বলে, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আর না এসেছি আপনার থেকে তাসলিমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি চাচ্ছি আপনি তাকে ছেড়ে চিরতরা চলে যান। কেড়ে ছেলেটির কথা শুনে তাসলিমা ক্ষিপ্ত হয়ে যায়। রাগান্বিত ভাব নিয়ে এগিয়ে আসে তার দিকে। দেখতে আসা ছেলেটি হাতটা উপরে তোলে এবং মেয়েটি আসার সাথে সাথে তার কপালে হাতটা রাখে। এরপর জোরে জোরে বলতে লাগলো আয়াতুল কুরসি। ছেলেটির মুখে আয়াতুল কুরসির প্রত্যেকটা আয়াত উচ্চারণ হবার সাথে সাথে তাসলিমা চিৎকার শুরু করে, যেন তাসলিমার শরীরটা জ্বলে পুড়ে যাচ্ছে। ঘটক সাহেব এবং তাসলিমার বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যেখানে এত বছর কোনো হুজুর কবিরাজ তাদের মেয়েকে ঠিক করতে পারেনি, সেখানে একজন সাধারণ ছেলে কিভাবে তার মেয়েকে রুকাইয়ার কাজ করে যাচ্ছে। এইদিকে ছেলেটি মেয়েটির মাথায় অনেক জোরে চাপ দিয়ে ধরে আর আয়াতুল কুরসির আয়াত পড়তেই থাকে। তাসলিমা চিৎকার করতে করতে একটা সময় বলে উঠল, তুই আমাকে চিনিস না, আমি চাইলে তোর পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারি। যদি বাঁচতে চাস তাহলে এখনই পালিয়ে যা। তাসলিমার কথা শুনে ছেলেটি একটু মৃদু হেসে বলল, আল্লাহর কালামের উপর কোনো শক্তি নেই, আমি জানি তুই আমার কিছু করতে পারবি না। ছেলেটির এমন কথা শুনে ঘটক সাহেব এবং তাসলিমার বাবা দুজনেই বেশ অবাক হয়ে যান। এদিকে তাসলিমা ভয়ঙ্কর গর্জন ছাড়তে ছাড়তে জ্ঞান হারায়। তাসলিমাকে অজ্ঞান হতে দেখে তাসলিমার মা দৌড়ে এসে তাসলিমাকে ধরে। এরপর বিছানায় শুইয়ে দিয়ে তিনি রুম থেকে বের হয়ে যান। এদিকে দেখতে আসা ছেলেটি সোফায় গিয়ে বসে। তাসলিমার বাবা এবং ঘটক সাহেব ছেলেটির সামনে এসে দাঁড়ায়। যদিও ছেলেটির তাদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে ওনারা এই রহস্যটা জানতে চাচ্ছেন। প্রশ্ন করার আগেই ছেলেটি ধীর স্বরে বলতে লাগলো, আপনারা কি ভাবছেন আমি জানি। হয়তো ভাবছেন আমি কোনো তান্ত্রিক কিংবা কবিরাজ। সত্যি বলতে তেমন কিছুই নয়। ওই জিন যখন আপনাদেরকে ভয় দেখায় তখন আপনারা ভয় পেয়ে যান। দূর থেকে আসা তান্ত্রিক বা কবিরাজরা যখন তাসলিমাকে দেখে তখন তারাও ভয় পেয়ে যায়, কিন্তু অনেকেই জানে না যে ওদের যারা ভয় পায় তাদেরকে ওরা ক্ষতিগ্রস্ত করে। যত আপনি সাহস দেখাবেন তত বেশি তারা আপনাকে মানতে বাধ্য হবে। এই জিন সাধারণ কেউ না, বলতে গেলে অনেক শক্তিশালী জিন। সে আমার ক্ষতিও করতে পারে যদি আমি ভয় পাই। মনের মধ্যে শক্তি রেখে সব সময় মুখে আল্লাহর আয়াত উচ্চারণ করলে এই জিন কোনো ক্ষতি করতে পারবে না। ছেলেটির কথা শুনে ঘটক এবং তাসলিমার বাবার কাছে স্পষ্ট হয়নি পুরোটা। ছেলেটি যেভাবে বলল যেন ব্যাপারটা খুবই সাধারণ বিষয়, কিন্তু তারা গত 8 বছর ধরে তো দেখে আসছে এটি মোটেও সাধারণ কোনো বিষয় নয়, কারণ কখনো সাধারণ হিসেবে নেওয়াই হয়নি। তাসলিমা প্রতি বছরের 2টা মাস স্মৃতি থেকে হারিয়ে ফেলা, আবার বাকি 10 মাসে এই 2 মাসের স্মৃতি মুছে যাওয়া, এত তান্ত্রিক কবিরাজ এনেও তাসলিমাকে ঠিক না করতে পারা, সব মিলিয়ে অনেক জটিল একটা বিষয়। এখানে ছেলেটি কিভাবে এত সাধারণভাবে বলছে? সবকিছু হিসেব নিকাশ করে তাসলিমার বাবা বলল, বাবা, তুমি যেভাবে বলেছ সবটা ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি তোমার কথা। কিন্তু তুমি কি জানো এই 8 বছর আমরা কি করেছি? আমরা যত কিছু করেছি সবগুলো হিসাব করলে তোমার কথা সব কিছুই তুচ্ছ, কিন্তু এই ব্যাপারটা মোটেও তুচ্ছ না। সেই জিন তোমার ক্ষতি করবে, আমার মেয়ের স্মৃতি থেকে 2টা মাস মুছে ফেলবে, বাকি 10 মাসের স্মৃতি আবার এই 2 মাসে হারাবে। তুমি কি তাকে ঠিক করতে পারবে? আর তোমার পরিচয় কি? তাসলিমার বাবার কথা শুনে ছেলেটি আরও একবার মৃদু হাসে। এরপর ধীর কণ্ঠে বলতে লাগলো, আমি ঢাকায় থাকি, পাশের গ্রামে আমার বাসা। গত 5 বছর আমি ঢাকাতে চাকরিরত আছি। বিয়ের জন্য গ্রামে এসেছিলাম। পরিবারের সবাই বলল এই গ্রামে নাকি একটা মেয়ে আছে যার দেহে প্রতি বছরে জিন ভর করে। শুধুমাত্র আপনাদের মেয়ে ব্যতীত অন্য সব মেয়েদেরকেই দেখতে বলা হয়েছিল। সেখানে আমি বলেছিলাম আপনাদের মেয়েকে দেখব, কারণ এই বিষয়গুলো নিয়ে ছোটবেলা থেকেই আমার অনেক গবেষণা করা আছে। আমার আত্মবিশ্বাস আছে আমি আপনাদের মেয়েকে ঠিক করতে পারবো। যদিও আমি বলতে আমি না, আমি ব্যবস্থা করতে পারবো। আমার পরিচিত একজন হুজুর আছে যিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করে, ওনাকে এনে আপনাদের মেয়েকে ঠিক করে দিব। ছেলের মুখে এমন কথা শুনে তাসলিমার বাবা বেশ খুশি হন। এত বছরে কেউ একজন এত মনোবল নিয়ে বলছে তাড়াতাড়ি মেয়েকে ঠিক করবে। ছেলেটি উঠে যাওয়ার আগে আরও একবার বললেন, আমার নাম লিয়াকত। আপনাদের মেয়ের ব্যাপারে আমরা আগে থেকেই জানি।
আমার পরিবারের সবাই ভয় পেয়েছে, কারণ তারাও জানে আপনার মেয়ের সাথে জিন আছে। আপনার মেয়েকে সাহায্য করেছি, পরে ফু দিয়েছি, সেটির জন্য জিন আমার ক্ষতি করতে পারে। তবে আমি চেষ্টা করব আমার ক্ষতির আগেই আমি সেই হুজুরকে এখানে উপস্থিত করব। শুধু ইচ্ছে ছিল আমি আগে থেকে একবার দেখব আপনাদের মেয়েকে। আমার পছন্দ হয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তবে আপনার মেয়ের হাতটা আমি চেয়ে নিব। কথাটা বলেই ছেলেটি বাসা থেকে বের হয়ে যায়। তাসলিমার বাবার মুখে এবার একটু হাসি জমে যায়। তাসলিমা বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে আছে। তার বাবা যেন একটা নতুন আশার আলো দেখতে পেয়েছে। এত বছর পর এইরকম একটা ঘটনা গত 8 বছরের দুঃখ কষ্টকে মুছে ফেলে দিচ্ছে। সন্ধ্যা 7টা, মাগরিবের নামাজ শেষ করে তাসলিমার বাবা বাসার দিকে যাচ্ছিলেন। পশ্চিমী সূর্যাস্ত ডুব দিয়েছে অনেক আগে। চারদিকে নেমে এসেছে অন্ধকার। ঘোর কালো অন্ধকারের মাঝে তাসলিমার বাবার পায়ের শব্দটা অনেকটাই স্পষ্ট। চারপাশে ঝিঝি পোকার ডাক, বিলের মাছ থেকে ভেসে আসা ব্যাঙের কোলাহল, আকাশে মোটামুটি তারার ছাপ, চাঁদের আলোটা মিষ্টি হয়ে গ্রামের ওপর ছায়া ফেলে দেওয়া। সব কিছু নিয়েই মিষ্টি একটা পরিবেশের সৃষ্টি। তাসলিমার বাবা হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাড়ির দিকে। মসজিদ থেকে বের হলেই মাত্র 5 মিনিট পর তাদের বাড়ি। একটা বাগানের পাশ দিয়ে মাটির রোড। সেই রাস্তাটা পার করলেই একটা বাজার, আর বাজারের পিছনেই তাসলিমাদের বাড়ি। বাজারে আসার আগ পর্যন্ত তাসলিমার বাবা অস্বাভাবিক কিছু অনুভব করে। বারবার মনে হচ্ছিল সাথে ওনার কেউ আছে। তবে ব্যাপারটা পুরোপুরি আমলে না নিয়ে তাসলিমার বাবা এক মনে হেঁটে যাচ্ছিলেন বাড়ির দিকে। কোনোভাবে বাজার পর্যন্ত এসে তার বাবা চায়ের দোকানে আড্ডা দেন। আড্ডা শেষ করে যখন আবার বাড়ির দিকে রওনা হচ্ছিলেন, ঠিক তখনই রাস্তার পাশ থেকে একটা বিকট শব্দ ভেসে আসে। তাসলিমার বাবা ভালো করে খেয়াল করে দেখেন, রাস্তার পাশে যে বড় নারিকেল গাছ রয়েছে, সেই নারিকেল গাছ থেকে একটা নারিকেল পড়েছে এবং শব্দটা সেই নারিকেল পড়ার শব্দ। তার মানে ভয়ের কিছু নেই। যেহেতু নারিকেল ওনার পাশেই গড়ালো, তাই তিনি একটু এগিয়ে নারিকেলটা নিজের হাতে নিলেন। বাড়িতে নিয়ে যদি বউকে দেয় তাহলে কোনো পিঠা অন্তত বানানো যাবে। তাসলিমার বাবা পা চালিয়ে যখন নারিকেলের দিকে যাচ্ছিলেন, তখন তার শরীরটা কেমন একটা ভার হয়ে আসছিল। তবুও কোনো কিছুর তোয়াক্কা না করে তিনি নারিকেলের সামনে গিয়ে দাঁড়ান। এরপর মাথা ঝুঁকে যখন নারিকেলের ওপর হাত রাখে, তখনই ওনার মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। নারিকেলে হাত রেখেই তিনি চোখের পলকটা সামনের দিকে উঠায় আর দেখতে পায় একটা মানুষের পা। না না, মানুষের পা নয়, একটা জন্তুর পা। আসলে জন্তুর পা তেমনটাও মনে হচ্ছে না দেখে। অর্থাৎ মানুষ এবং জন্তুর পা মিশ্রণ করে একটা ভয়ানক পা। যেখানে পা একটু ভয়ানক, সেখানে তার মুখ কতটা ভয়ানক হতে পারে ভাবতেই তাসলিমার বাবার শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের শিহরণ নেমে যায়। তিনি নারিকেল ছেড়ে দিয়ে আল্লাহ আকবার বলে এক দৌড় দিলেন বাড়ির দিকে। হাঁপাতে হাঁপাতে বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বাড়িতে গিয়ে দেখতে পান তাসলিমার হাত পা শিকল দিয়ে বাঁধা। অর্থাৎ মেয়েটি আবারও পাগলামি শুরু করেছে। তাসলিমার মা পাশেই দাঁড়ানো। এদিকে তার বাবার চোখের সামনে সেই ভয়ানক পাটা এখনো ভাসছে। 12 দিন পর তাসলিমার বাবা দিন দিন যেন বোকা বনে যাচ্ছে। সেদিন যে ছেলেটি গিয়েছিল আজও ফিরে আসেনি। তাসলিমার বাবা পাশের গ্রামে অনেক খোঁজ করিয়েছেন, কিন্তু লিয়াকত নামের কোনো ছেলের অস্তিত্ব খুঁজে পাননি। 12 দিনের মাথায় তাসলিমার বাবা যখন সেই ঘটকের কাছে যান, তিনি জানতে পারেন ঘটক 21 দিন আগেই মারা গেছেন। তাসলিমার বাবার হতাশা আরও বেড়ে গেল। এই এলাকায় যদি লিয়াকত নামের কেউ না থাকে, তাহলে ওই দিন তাদের বাসায় কে গিয়েছিল? আর ঘটক যদি 21 দিন আগে মারা গিয়ে থাকে, তবে তাদের বাসায় ঘটক সেজে যাওয়ার লোকটাও বাকে। ব্যাপারটা ভেবে তাসলিমার বাবা যেন একটি রহস্যের জালে ফেসে যাচ্ছেন। বন্ধুরা, ঘটনাটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি মূলত আমার সাথেই, অর্থাৎ আমাকে খাওয়ানোর জাদু। আমাদের এখানে এটাকে বলা হয় বান মারা। এটা মূলত হিংসার কারণে করা হয়ে থাকে। ছোটবেলা থেকে আমি এবং আমার পরিবার আমাদের এলাকার মধ্যে সবার থেকে অন্যরকম, মানে খুব ভালো এবং সম্মানিত ছিলাম। আমার দাদা আমাদের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি মারা গেছেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আমিন। আমাদের চলাফেরা বাকি সবার থেকে আলাদা ছিল, আর আমরা গ্রামে থাকলেও আমাদের জীবনযাত্রা মোটেও গ্রামের মতো ছিল না। তো এটাই ছিল সেই মানুষরূপী শয়তানের হিংসার মূল কারণ, যারা আমাকে এই কুফরিটি করেছিল। হ্যাঁ,
তারা দুজন মহিলা মিলে এবং তারা আপন যা এবং পরিবারে এই ধরনের কাজ অনেক আগে থেকেই তারা করে আসছে। এক কথায় তাদের পরিবারের সবাই কুফরি কবিরাজ টাইপের বিভিন্ন ঝাড়ফুঁক করে বেড়ায়। ঘটনার সূত্রপাত হয় 2016 সালে। আমি তখন 10ম শ্রেণীতে পড়ি। আমার আব্বু আমাদের বাড়িতে একটা সমিতি খোলে। যেহেতু আমাদের পরিবার সবার কাছে অনেক বিশ্বস্ত ছিল, তাই আমাদের গ্রাম এবং পাশের গ্রামের অনেক মানুষ আমাদের সেই সমিতিতে টাকা জমাতো। আর এর আগেও এমন 2-3 বার সমিতি করে আব্বু সবাইকে তাদের টাকার হিসাব পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এবার ঘটল এক বিপত্তি। এখান থেকেই সেই বিভৎস কালো জাদুর সূত্রপাত। আমি সবার ছদ্মনাম ব্যবহার করছি। ধরেন তার নাম জাবেদা। এই জাবেদা এবার সমিতির হিসাবে কিছু গরমিল করার চেষ্টা করে। তার দাবি সে নাকি আরো 5,000 টাকা বেশি পাবে। কিন্তু সমিতির খাতায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার হিসেব পরিপূর্ণভাবে আব্বু বুঝিয়ে দিয়েছে। সমিতির সকল সদস্যর কাছে আব্বু তার হিসেব মিলিয়ে দেয় এবং সকলের একই কথা, জাবেদার হয়তো কোনো ভুল হচ্ছে, কিন্তু সে সেটি মানতে নারাজ। এক পর্যায়ে সে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং আমার আব্বু আম্মুর সঙ্গে মারামারির পর্যায়ে চলে যায়। মেম্বার সাহেব এসে বিষয়টি দেখেন। তিনিও হিসাব করে দেখেন আব্বুর হিসাবে কোনো গরমিল নেই। মেম্বার তখন জাবেদার স্বামীকে একটা চড় মেরে সেখান থেকে তাদের সমিতির পাওনা টাকা দিয়ে বিদায় করে দেয়। কিন্তু কে জানতো এই ঘটনার পরে সে আমাদের থেকে এইভাবে বদলা নেবে। অনেক দিন কেটে যায়। এর মধ্যে আমার বড় ভাই কোথা থেকে যেন একটা কুকুরের বাচ্চা নিয়ে আসে পালার জন্য। কিছুদিন সেই কুকুরটিকে খাওয়ানোর পরে ও পোষ মেনে যায়। কিন্তু আমি একদিন সন্ধ্যার একটু পরে বাইরে যাওয়ার সময় দেখি সেই কুকুরটি জাবেদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং তার মুখে একটা বড় কালো মোরগ, যার মাথা কেউ কেটে ফেলেছে, কিন্তু তার মাথার জায়গা থেকে এক ফোঁটা রক্তও বের হচ্ছে না। মোরগটা তখনও নড়ছে। আমি এইটা দেখে সাথে সাথে কুকুরটাকে থাবা দিয়ে ধরতে গেলে সে মোরগটা রেখে আমার দিকে খুবই হিংস্রভাবে তেড়ে আসে এবং আমার পায়ে কামড় দিতে চায়। আমি একটু লাফ দিয়ে ওঠায় সে আমাকে কামড় দিতে পারে না। নখ দিয়ে আমার পায়ে আঁচড় কেটে দেয় এবং আমার পা অনেকখানি কেটে রক্ত বেরিয়ে আসে। আমি ক্ষতস্থান ধরে বাড়ির দিকে আসতে লাগলে পেছন থেকে কুকুরটি আমার দিকে তাকায় এবং দেখি সে আমার যে জায়গা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে সেটি চেটে চেটে খাচ্ছে। বিষয়টি দেখে আমি একটু ঘাবড়ে যাই। আমাদের পোষা কুকুরটি আমাদের সাথে এমন আচরণ করলো, কেনই বা করলো সে? আমি তখন বাড়িতে না গিয়ে আমাদের মোড়ের পল্লী ডাক্তারের কাছে গেলাম এবং ক্ষতস্থানটি দেখাতে গিয়ে চমকে উঠলাম। একটু আগে আমার পায়ে আঁচড় লেগে রক্ত বেরিয়ে এসেছিল, কিন্তু কি অদ্ভুত, মোড়ে আসতে আসতেই সেই ক্ষতস্থানটি সামান্য একটা আঁচড়ের দাগে পরিণত হয়ে গেল। দাগটি এতই নগণ্য দেখাচ্ছে যে ওখান থেকে রক্ত বের হওয়ার কথাটা আমিও বিশ্বাস করতে পারছি না। এক অদ্ভুত অনুভূতি নিয়ে বাড়িতে আসলাম। আম্মুকে বিষয়টা জানালাম। আম্মু আমাকে আশ্বাস দিয়ে বলল, হো কিছু না, সামান্য একটু আঁচড় লেগেছে, একটু স্যাভলন লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আমিও স্যাভলন লাগিয়ে পরিষ্কার করে নিলাম জায়গাটা। রাতে আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন মনে হচ্ছিল 4-5টা সূঁচ গরম করে আমার ওই পায়ে ঢুকিয়ে দিচ্ছে। আমি আম্মুকে ডেকে ব্যথার কথা বললাম। আম্মু বলল সকালে সেই জাবেদার যা অর্থাৎ জাবেদা ভাবির কাছ থেকে গাছ এনে খাওয়াবে, এতে করে নাকি কুকুরের বিষ নেমে যাবে। আম্মু রসুন আর সরিষার তেল গরম করে একটু মালিশ করে দিল, ব্যথাটা একটু কমলো, কিন্তু আমি পা নাড়াতে পারছিলাম না। সেই রাতেই আমি খেয়াল করলাম বাইরে থেকে আমাদের সেই কুকুরটা অদ্ভুতভাবে গোঙাচ্ছে। সেই রাতটাকে কোনোভাবে পার করলাম। আম্মু সকালবেলা উঠে সেই বাড়িতে গিয়ে 2টো কলা এনে আমাকে বলল খেয়ে নিতে। মাগরিবের সময় 2য় কলাটি খেতে হবে, এখন খেতে হবে 1মটি। আমিও সেই মতোই খেলাম, কিন্তু আমি কি জানতাম আসলে সেই কলার মাধ্যমে আমার পেটের মধ্যে বান মারা হলো। 1 বছর কেটে গেল। এর মধ্যে আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করতাম, কুকুরটি আমাকে দেখলেই আমার থেকে দৌড়ে পালায়, কিছু দূরে গিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ একদিন আমার ফুফাতো ভাই এসে বলছে আমাদের ওই কুকুরটিকে নাকি কুকুর মারার এক টিম এসে মেরে ফেলেছে এবং আমার ফুফাতো ভাই কুকুরটিকে এনে মাটি চাপা দিচ্ছে। আমিও গেলাম এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, কুকুরটিকে গর্তে রাখার সময় ওর মুখ থেকে বিশ্রী উটকো একটা গন্ধ এসে আমার নাকে লাগে। আমি আমার ভাইকে বললাম, তুই কোনো গন্ধ পাচ্ছিস?
সে আমাকে বলল, কই না। আমি ভাবলাম আমার মনের ভুল, কিন্তু কুকুরটিকে পুঁতে রেখে বাসায় আসার পরেও সেই দুর্গন্ধটি আমি টের পাচ্ছিলাম। কিছুদিন কোনো কিছু খেতে পারলাম না। পরদিন সকাল থেকে শুরু হলো আমার পেট ব্যথা। একেবারে বিছানায় পড়ে গেলাম। 1 মাসের মধ্যে 3-4 বার আমার পেটে এরকম সমস্যা হতে লাগলো। কিছুদিনের মধ্যে আমার ওজন 66 কেজি থেকে 53 কেজিতে নেমে আসলো। আমি একদম রোগা হয়ে যেতে লাগলাম। আমি রাজশাহী মেডিকেলে গিয়ে ভালোভাবে সবকিছু টেস্ট করালাম, কিন্তু আমার সকল টেস্টের রিপোর্ট একদম স্বাভাবিক। ডাক্তার ওষুধ দিলেন এবং বললেন এবার এরকম হলে আমি একসাথে 500 mgর 2টা অ্যান্টিবায়োটিক যেন খেয়ে নিই। মেডিকেল থেকে বাড়িতে আসার 2 দিনের মাথায় আবার আমার সমস্যা হলো। আমি ডাক্তারের কথা মতো ওষুধ খেতে থাকলাম। এর মধ্যে আমি একটি বিশেষ জিনিস খেয়াল করলাম, আমি যখনই কোনো ভালো খাবার খাই, অর্থাৎ মাছ মাংস খেলেই আমার এই সমস্যাটি বেশি হয়। নর্মাল হলে আমি ঠিক থাকি। 1 মাস ওষুধ খাবার পরে আমি বেশ কিছুদিন সুস্থ থাকি। তবে বিপত্তিটা বাধে রমজান মাসে। 13তম রমজানে আমার এই সমস্যা আবার শুরু হয় এবং ভালো খাবার নয়, আমি পানি খেলেও সেটা আমার শরীর থেকে বেরিয়ে যায়। এইভাবে চলতে চলতে ঈদ পড়ে যায়। আমি বিষয়টি টের পেয়ে যাই। এটা কোনো সাধারণ অসুখ নয়। আমি ঈদের 4র্থ দিন রাতে স্বপ্নে দেখি আমার ঘরের এক কোণায় আমি নিজেই বসে থেকে আমাকে দেখছি এবং আমি আমাকে ডাকার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এক পর্যায়ে যখন আমি আমি যাকে ডাকছি সে চোখ খুলে আমার দিকে তাকায়, আমি ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে উঠি। আমার শরীর পুরো ঘামে ভিজে গেছে। এ কি দেখলাম আমি দেখলাম আমার পেট থেকে সাপের মতো কোনো অবয়ব আমার মুখ দিয়ে বেরিয়ে আসছে। আমি ঘুমের মধ্যে চিৎকার করে ওঠার কারণে আমার আব্বু আম্মু আমার ঘরে আসে এবং লাইট জ্বালাতেই দেখে আমার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। বলে রাখি, আব্বু আম্মু এই সকল জিন ভূত জাদুটোনায় বিশ্বাস করে না। তারা ভাবে আমার অসুস্থতার কারণে এমন হচ্ছে। আমিও তাদেরকে আমার স্বপ্নের ব্যাপারে কিছু বললাম না। পরদিন সকালে আমি আবার অসুস্থ হয়ে পড়ি, কিন্তু এবার আর টয়লেট নয়, বরং আমি বমি করতে থাকি। আর বমি দিয়ে সেই কুকুরের মুখের মতো দুর্গন্ধ বের হয়। সারাদিন কিছু খেতে পারলাম না। রাতে আমাকে নরম ভাত রান্না করে দেয়া হলো, মুখে তুলে খাইয়ে দেয়া হলো। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে নিজের হাতে ভাত উঠিয়ে পর্যন্ত খেতে পারছিলাম না। আমার এই অবস্থা দেখে আম্মু সেই রাতে আমার কাছেই শুয়ে থাকলেন এবং আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি এবার স্বপ্নে দেখি আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার আম্মুকে আমি ডাকছি, কিন্তু আম্মু কোনো সাড়া না দেয়ায় আমি রান্নাঘরের দরজার সামনে যেতেই গত স্বপ্নের মতোই আরেকটি অবয়ব এসে আমাকে টেনে রান্নাঘরে নিয়ে যায়। আমার ঘাড়ের পেছন থেকে এমনভাবে চেপে ধরে আমি ঘুমের মধ্যেই আবার চিৎকার দিয়ে উঠি। আম্মু আমাকে ডেকে ওঠান এবং দেখেন আমি ঘুমের মধ্যেই আমার কাপড় ভিজিয়ে ফেলেছি। আমি তড়িঘড়ি করে উঠে যাই এবং বাথরুমে গিয়ে আবার বমি করতে থাকি। আমার বমি দিয়ে কালো রক্ত বেরিয়ে আসে। সেই রক্ত দিয়ে কুকুরের মুখের সেই দুর্গন্ধ তীব্রভাবে বেরিয়ে আসে। আমার বুঝতে বাকি রইল না আমার সাথে খুবই খারাপ কিছু ঘটছে। আমি আর দেরি করলাম না। পরের দিন সকালে আমার বন্ধু আবিরকে বিষয়টি জানাই এবং তাকে একজন ভালো কবিরাজের খোঁজ করতে বলি। আমার বন্ধু আবির অনেক ধার্মিক এবং খুবই ভদ্র একটা ছেলে। সে আমাকে সঙ্গে সঙ্গে এক কবিরাজের সন্ধান দিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওর সাথে বেরিয়ে পড়ি সেই কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। আবির তার বাইক নিয়ে আমার বাড়িতে আসে এবং আমাকে ধরে তার বাইকে উঠিয়ে রওনা দেয়। কবিরাজের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আবির আমাকে ধরে কবিরাজের ঘরে প্রবেশ করানোর জন্য। কবিরাজ আমাকে দেখে বলে, বড্ড বেশি দেরি করে ফেলেছি, অনেক ক্ষতি হয়ে গেছে আমার। এই বলে কবিরাজ আমার হাতে ধরে কিছু দোয়া পড়েন। আমাকে ফু দিতেই আমার পেটের মধ্যে তীব্র ব্যথা ও জ্বালাপড়া করতে থাকে। আমি ওমা বলে মাটিতে লুটিয়ে পড়ি। কবিরাজ তখন আবিরকে বলে, আমাকে খাওয়ানো জাদু করা হয়েছে এবং আমার সাথে থাকা কারিন জিনকে তারা বশীভূত করে রেখেছে। জাদুর মাধ্যমে আমার পেটের মধ্যে একটা জিন চালান করা হয়েছে, যার কারণে আমার পেটের মধ্যে পচন সৃষ্টি হয়েছে। জাদুর মাধ্যমে সেই পচনকে অদৃশ্য করে রাখা হয়েছে, যার কারণে কোনো রোগ ধরা পড়ছে না। কবিরাজ তখন আবিরকে বলে, আমাকে রুকাইয়া করতে হবে এবং এতে কিছু জিনিস প্রয়োজন হবে।
একটি ছোট বালতি 2 লিটারের এবং পানির 250 গ্রামের বোতল, সরিষার তেল, এই সমস্ত। আবির সেই সকল কিছু আনলে কবিরাজ আমাকে একটি অন্য ঘরে নিয়ে যায় এবং সামনে কালো বালতি রেখে আমাকে বলে, রুকাইয়া চলাকালীন আমার প্রচুর পরিমাণে বমি হবে, আমি যেন সেই বালতির মধ্যে বমি করি। এবং 2 লিটার পানি পরিয়ে আবিরের হাতে দিয়ে বলে, রুকাইয়া চলাকালে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেলে এই পানি যেন আমার শরীরে ছিটিয়ে দেওয়া হয়। প্রায় 1.5 ঘন্টা চলল আমার রুকাইয়া। আমি সমানে বমি করছি এবং আমি আমাকে দেখতে পাচ্ছি সেই কলা, সেই গাছগুলো একে একে বেরিয়ে আসছে। রুকাইয়া শেষে তিনি আমাকে 1 বোতল পড়া পানি দিয়ে আমার মাথার ওপরের অংশে মাসাজ করে দিলেন, আর 1 বোতল পানি পরিয়ে দিয়ে বললেন, আমি গোসল শেষে গা মোছার পরে এই পানি যেন আমার শরীরে ঢেলে দেই, এই পানি গায়ে শুকিয়ে না যাওয়া পর্যন্ত যেন আমি কোনো কিছু না খাই। এই বলে আজকের মতো আমাকে বাড়ি পাঠিয়ে দেয়া হলো এবং শনিবারে মাগরিব নামাজ শেষে আবার যেন এখানে আসি সেই ব্যাপারে পরামর্শ দেয়া হলো। আমি বাড়িতে চলে আসি এবং তার কথা মতো আমি চিকিৎসা নিতে থাকি। শুক্রবার সকাল থেকে যেন আমি কেমন একটা অস্বস্তি অনুভব করতে থাকি। রাতে যখন আমি ঘুমিয়ে পড়ি তার কিছুক্ষণ পরে হালকা মৃদু হাসির শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। হাসির শব্দটা বাইরের ব্যালকনির থেকে আমার দিকে আসছে বলে মনে হয়। সাহস করে ব্যালকনিতে প্রবেশ করতেই আমি আঁতকে উঠি। আমি দেখি আমি আমার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার চেহারা কি বিভৎস হয়ে আছে, আর হাতে সেই মোরগের দেহাবশেষ। আমি কুকুরটিকে দাঁড়িয়ে গড়গড় আওয়াজ করতে দেখি। আমার সামনে সেই অবয়বটি আবার এসে দাঁড়ায়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে আমি দেখতে পাই আমার হাতে স্যালাইন এবং ক্যাথেটার লাগানো। আমার ছোট ফুপু আমার পাশে বসা। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ফুপু আমাকে যা বলে তা শুনে আমার মধ্যে কি হচ্ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি 3 দিন পর ঘুম থেকে উঠেছি। আমাকে সেই রাতের বেলাতেই রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবার বিকেলে আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ নাকি মঙ্গলবার। আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধু আবিরকে ফোন করি, কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছিলাম। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম আবিরের কথা। বলে রাখা ভালো, আমার পরিবারের মধ্যে আমার আম্মু ব্যতীত আর কেউ জানতো না যে আমি কবিরাজের কাছে গিয়েছিলাম, কারণ তারা সেগুলো মোটেও বিশ্বাস করতো না। ফুপু আমার মুখ থেকে আবিরের কথা শুনেই যেন অপ্রস্তুতভাবে উত্তর দিল, কেন, আবিরকে কি দরকার? আর আমি জ্ঞান ফিরেই কেন আবিরের কথাই বা জিজ্ঞেস করছি? আমি ফুপুর এই কথাটা কিছুটা আন্দাজ করতে পারলাম। আবিরের কিছু একটা হয়েছে। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমাকে বলো। ফুপু আমাকে আবিরের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা বলতে লাগলো। আমি শুক্রবার রাতে অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আমার ফুপুর বাড়ি আর আবিরের বাড়ি একদম পাশাপাশি। সেই দিন রাতে আবিরকে নাকি তার মা খাবার জন্য ডাক দেয়, কিন্তু আবিরের কোনো সাড়া না পেয়ে তার ঘরে ঢুকে দেখে আবির নেই। সবাই মিলে আবিরকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো খোঁজ মেলে না। তখন প্রায় রাত 2টা বাজে। হঠাৎ করে আবিরকে খুঁজে পাওয়া গেল আমাদের এলাকার কবরস্থানের একটা ভাঙা কবরের ওপর। তার অর্ধেক শরীর বাইরে আর অর্ধেকটা কবরের ভেতরে। গ্রামের মানুষ তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। তার জ্ঞান ফিরলে তাকে সবকিছু জিজ্ঞেস করা হয়। সে কোনো কথা বলে না। পরদিন সকালে আবির ফুপুর কাছে গিয়ে ভাঙা ভাঙা গলায় ফুপুকে বলে আমাকে এবং আবিরকে যেন যত দ্রুত সম্ভব একসঙ্গে সেই কবিরাজের কাছে নিয়ে যায়। এই বলে ফুপু আমাকে জিজ্ঞেস করে, তুই কোনো কবিরাজের কাছে গিয়েছিলি? কেন গিয়েছিলি? আমি ফুপুকে সব কথা খুলে বললাম। ফুপু তখন আর দেরি না করে সঙ্গে সঙ্গে একটা অটো ভাড়া করে আমাকে নিয়ে আবিরের বাসায় চলে যায়। আমার ছোট ফুপুকে আমার বাবা খুবই ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, তাই ফুপুকে কেউ একটা কথাও জিজ্ঞেস করলো না। আবিরের বাড়ি থেকে আবিরকে উঠিয়ে আমরা সেই কবিরাজের বাড়িতে চলে যাই। রাস্তায় ফুপু আবিরকে জিজ্ঞেস করে সেই দিন রাতে আবিরের সাথে কি ঘটেছিল। আবির ভয় মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আবির সেদিন রাত্রে মোবাইল দেখছিল। আমি নাকি আবিরকে ডেকে বাইরে নিয়ে আসি। আবিরকে বলি কবিরাজ আমাদের দুজনকে এক্ষুনি কবরস্থানে যেতে বলেছে। আমরা কবরস্থানের দিকে রওনা দেই। হঠাৎ করেই আমি নাকি তার হাত চেপে ধরি এবং টানতে টানতে কবরের ভেতরে নিয়ে যেতে চাই। আবির নাকি হঠাৎ আমার মুখের দিকে তাকাতেই ওর দুনিয়া উলট পালট হয়ে যায়। সে দেখে এই পাশটায় আমার মুখের একটা অংশে কোনো মাংস নেই। সে একটা শব্দও করতে পারছে না। আমি জোর করে তাকে কবরের দিকে নিয়ে যাই। সে একটা টু শব্দও করতে পারে না।
এবং বিদ্যুৎ চমকানোর মতো একটা ঝলকানি হয় সেই সময়, এবং সেই অবয়বটা ওই সময় নাকি তাকে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে দেখে যে চাচা এবং আরো 3-4 জন মিলে তাকে কবর থেকে ওঠাচ্ছে। 2 দিন যাবৎ আবির কোনো কথা বলতে পারেনি। এই বলতে বলতেই কবিরাজের বাড়িতে এসে পৌঁছাই আমরা। কবিরাজ আমাদের দেখে খুবই তাড়াহুড়া করে ঘর থেকে একটি পানির মগ এনে তাতে কিছু পরে ফুঁ দিয়ে আবিরের গায়ে ছিটিয়ে দেয়। সাথে সাথে তার পুরো শরীরে যেন আগুন লেগে যায়, সে চিৎকার করে ওঠে। কবিরাজ এবার একটা সরিষার তেলের বোতলে কিছু পরে ফুঁ দিয়ে আবিরের মাথায় ঢেলে দিলে সে শান্ত হয়ে যায়। এবার কবিরাজ আমাকে দেখে বলে, আল্লাহ তোমার আয়ু রেখেছে, তুমি বেঁচে গেছো। তারা তোমার কারিন জিনকে খুব খারাপ এবং শক্তিশালী বান মেরে বশ করে রেখেছে। আর আবির তোমাকে সাহায্য করায় তোমার কারিন জিনকে দিয়ে আবিরকে সেই দিন রাতে মেরে ফেলার চেষ্টা করেছিল। আবির অনেক ধার্মিক হয়, আবিরের কারিন জিন তোমার জিনের চেয়ে শক্তিশালী ছিল, তাই তার তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এই কথা শোনার পর আমার ফুপু কবিরাজকে জিজ্ঞেস করলো কে বা কারা এই কাজগুলো করেছে। কবিরাজ উত্তর দেন, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। তিনি বললেন, আমাকে আর আবিরকে নিয়ে আজকেই রুকাইয়া করতে বসবেন। যারা আমার সাথে এই কাজ করেছে তারা আবার সক্রিয় হয়ে বান মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কবিরাজ আমাকে এবং আবিরকে নিয়ে তার সেই আগের ঘরে 30 মিনিটের মতো রুকাইয়া করেন। 30 মিনিট পরে আবিরকে বের করে নিয়ে যান, কিন্তু আমাকে বসিয়ে রাখেন। মিনিট 5 পর তিনি আমার বাম হাত শক্ত করে চেপে ধরেন এবং দোয়া পড়তে থাকেন। প্রায় 20 মিনিট পরে আমি আমার গায়ে কেমন যেন একটা জ্বালা পোড়া অনুভব করতে লাগলাম। আমার শরীর প্রচণ্ড রকমের গরম হয়ে উঠতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। আমি মনে করেছিলাম আমি যেন জ্ঞান হারিয়ে ফেলেছি, কিন্তু না, ফুপুর মুখ থেকে শুনলাম সব কিছু। ফুপু বলছে আমার শরীর ঘামতে ঘামতে আমার মাথা থেকে যেন ধোঁয়া বের হচ্ছে, এরকম একটা অবস্থা। হঠাৎ আমার চোখ উল্টে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আমি গোঙাতে শুরু করি। কবিরাজ আমার কারিন জিনকে আমার মধ্যে হাজির করান। কবিরাজ জিনকে জিজ্ঞেস করেন আমাকে কে বা কারা এই ক্ষতি করেছে, কেনই বা করেছে, এর প্রতিকার কি। আমি নাকি হাসতে হাসতে কবিরাজকে বলি সে আমার কিছুই করতে পারবে না। সে যার চিকিৎসা করছে তাকে অনেক আগেই মরণ বান মারা হয়েছে। কবিরাজ তখন আবার কিছু দোয়া পড়ে সাহায্যকারী জিনকে হাজির করে এবং এর প্রতিকার সম্পর্কে জানতে চায়। জিন তখন বলে এই বান কাটানো সম্ভব না। অমাবস্যার রাতে কালী জিনকে 2টি পাঠা বলি দিয়ে আমাকে এই মরণ বান মারা হয়েছে এবং পাঠা দুটোর মাথায় আমার চুল, হাতের নখ এবং আমার ব্যবহার করা গামছার অংশ দিয়ে দেওয়া হয়েছে। আমার কারিন জিনকেও তারা আটকে রেখেছে। এই বান কোনোভাবেই কাটানো সম্ভব না। একটু আগে আপনি যেই কারিন জিনকে ডেকেছিলেন সেটি ছিল যারা বান মেরেছে তাদের চালান করা কারিন জিন। তবে এর একটা উপায় আছে, সেটা আজকেই করতে হবে, কারণ আজকে অমাবস্যা। আবিরকে যেই কবরের উপরে পাওয়া গিয়েছিল সেই কবরের মধ্যে রাখা আছে 2টি পাঠার মাথা এবং তাবিজের মধ্যে রাখা আছে চুল, নখ এবং সেগুলো তার মধ্যে একভাবে রাখা হয়েছে। এগুলো বের করে উদ্ধার করে পুড়িয়ে ফেলতে হবে। জাদুটা কালীজিনকে দিয়ে করা হয়েছে, তার বিপরীতেই এই জাদুকে ব্যবহার করতে হবে। তবে সাবধান, সামান্য ভুল হলেও অনেক বড় মাসুল গুনতে হবে। কবিরাজ তখন আবিরকে এবং কবিরাজের একজন ছাত্রকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় এবং জিনের দেয়া তথ্য মতে তিনি সব কাজ সম্পূর্ণ করেন। 20 মিনিট পরে আমার জ্ঞান ফিরে আসে। আলহামদুলিল্লাহ, আমি অনেক শান্তি অনুভব করি। আমার মনে হচ্ছে আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেছে, সুস্থ লাগছে। ফুপু কবিরাজকে জিজ্ঞেস করলেন কে বা কারা এই কাজ করেছে। কবিরাজ তখন একটু মুচকি হেসে বললেন, আপনারা নিজেরাই দেখতে পাবেন যারা এই কাজ করেছিল তাদের করুণ পরিণতি। 1 বছরের মধ্যে আমি সত্যিই সেই পরিবারটিকে একেবারে পথে বসে যেতে দেখি। একটা ছেলের বউ নেই, চলে গেছে। বড় ছেলে পাগল হয়ে রাস্তায় ভিক্ষা করছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আলহামদুলিল্লাহ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি কিছুদিন আগে বিয়েও করেছি। খুব তাড়াতাড়ি হয়তো আল্লাহ আমাদের ঘর আলোকিত করে একটা সন্তান দান করবেন। সে এখন মায়ের গর্ভে চলে এসেছে। দোয়া করবেন আমাদের জন্য। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আর সেই 2 মহিলার শ্বশুরের একটি জঘন্য ঘটনা রয়েছে যা আমাদের এলাকার সবাই জানে, কিভাবে একটা মানুষকে বান মেরে অনেক বছর পাগল করে রাখা হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা,
আজকের ঘটনাটি একটি ভিন্ন রকম, কেননা আজকের ঘটনাটি একটি হসপিটালের মর্গ নিয়ে। মর্গের ভিতর কি থাকে আমরা সবাই জানি, এবং যার সাথে ঘটনা ঘটেছে তিনি আমাদের সাথে সমস্ত কথা শেয়ার করেছেন। মর্গের ভেতর থাকে মৃত লাশ রাখার জন্যই মর্গ ঘরটা ঠিক করা হয়, এবং ওই ঘরের মধ্যে দেখবেন বড় বড় যখন হসপিটাল যাবেন তখন বক্স সিস্টেম, ফ্রিজের সিস্টেম থাকবে। ওই ফ্রিজের মধ্যে দীর্ঘদিন ধরেও লাশগুলো থাকে। কিন্তু যেসব লাশ রিসেন্টে বাড়ায় তখন কিন্তু সেটা বেড ভাও রাখা হয়, যেমন 1 নম্বর বেড, 2 নম্বর বেড, এরকম করে বেড সারা থাকে। ওইগুলো বেডে লাশগুলো থাকে। তারপরে সমস্ত লাশগুলো যদি তাদের আত্মীয় স্বজন আসে এবং হসপিটালের সমস্ত ডিটেলস মানে মেনটেন করে লাশটা নিয়ে চলে যায়, যাওয়ার পরে দাফন কাফন করার ব্যবস্থা করে। যেগুলো বেয়ারারিশ লাশগুলো থাকে সেগুলো লাশগুলো বক্সের মধ্যে ঢুকানো হয়, ফ্রিজিং করা হয়, এবং দীর্ঘ অনেক দিন পর না যদি খোঁজ হয় তাহলে ওইটা দাফন করার জন্য ব্যবস্থা নেওয়া হয় সরকার থেকে। তো এরকম অবস্থায় দুইটি ভাই একসাথে ডিউটি করে, এবং রাতে 2 জন, দিনে 2 জন, এরকম করে ডিউটি করে। তার মধ্যে আমাদের সাথে যেই ঘটনাটি বলেছে যে ভাই, তার নাম হচ্ছে আব্দুল বেলাল। সেই রাতে ডিউটি পায় ওখানে। বেলালের সাথে আরেকজন ছিল, নাম হচ্ছে আব্দুল রহিম। এবং বেলাল যখন ডিউটি করার সময় থাকে, ঠিক জানেন যখন চা খাওয়ার মন চায়, ঘুম ধরতে মন চায়, রাতে ডিউটি করা, ঘুম ধরা এটা স্বাভাবিক বিষয়, সবাই ধরতেই পারে। তখন বেলাল চা খাইতে যায়। চা খাওয়ার সময় আব্দুল রহিম যখন ওখানে থাকে, বেলাল চা খেয়ে আসার পরে আব্দুল রহিম আবার চা খাইতে যায়। আব্দুল রহিম চা খাওয়া যাওয়ার পরে হঠাৎ করে বেলাল দেখে ওই মর্গের ঘরের মধ্যে একটা ধাম করে শব্দ হয়। তখন ভাবলো, আচ্ছা যেভাবে সিকিউরিটি, ওর তো বিলাই ঢোকার কোনো অপশন নেই, কোনো কিছু ঢোকার তো অপশন নেই, কিছু শব্দ হলো। তখন দরজা খোলার পরে আব্দুল বেলাল ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর দেখে 2 নম্বর লাশটা নেই। কে রে, 2 নম্বর লাশ কোথায় গেল? এখানে তো লাশ ছিল, কোথায় গেল এটা? 2 নম্বর লাশটা খুঁজে পায় না। খুঁজতে এক সময় যখন সাদা কাপড়ের নিচে ও লাশটা খোঁজার জন্য হাত দেয়, তখন হঠাৎ করে আব্দুল বেলালের পিঠে হাত পড়ে। তখন আব্দুল বেলাল চমকে ওঠে, চিৎকার করে ওঠে। তখন আব্দুল রহিম বলে, আমি আসার পর দেখলাম গেটে আপনি নাই, গেট দরজা খোলা, এই জন্য ভিতরে ঢুকলাম, কিছু হয়েছে নাকি? তখন আব্দুল বেলাল বলে, না বৃত্তান্ত, কিন্তু 2 নম্বর লাশটা কোথায় গেল? বলে 2 নম্বর লাশটা এখানে আছে, আপনি কি জানেন? বলে, হ্যাঁ আমি নিজেই দেখছি 2 নম্বর লাশ আছে। তখন বলতেছি, দেখি, আসেন রেজিস্ট্রেশন খাতাটা দেখি। দেখার পর দেখে 2 নম্বরে কোনো লাশ নেই, ফাঁকা। কিন্তু 19 নম্বর লাশ আছে, ওই 19 নম্বর লাশটা নেই। তখন ওরা দেখে না, খেয়াল করে যে 2 নম্বর লাশ নেই রেজিস্ট্রেশন খাতায়। তখন বসে, আবার বসতে সময় পার করতে এরকম করে হঠাৎ করে এক সময় দেখে ওই মর্গের ভেতর থেকে আরেকটা ধাম করে শব্দ হয়, কয়েকটা শব্দ হয়। কেড়ে শব্দ হলো, শব্দ হওয়ার পর যাওয়ার পরে আব্দুল রহিম দেখে 19 নম্বরের লাশ নেই। 19 নম্বর লাশ কোথায় গেল? তখন আব্দুল রহিম বলে, 19 নম্বরের লাশ আছে। যখন 2 নম্বর চেক করি তখন 19 নম্বরে আমি দেখছি লাশ ছিল। এখন আব্দুল বেলাল আর আব্দুল রহিম পুরো হসপিটাল খুঁজতে শুরু করে, এবং খুঁজতে এক সময় ডিউটি যখন অফিসার থাকে তার কাছে যায়। যাওয়ার পর বলতেছে, স্যার দেখেন তো রেজিস্ট্রেশন খাত, দেখেন তো 19 নম্বর লাশ আছে কি নাই। তখন রেজিস্ট্রেশন দেখে, হ্যাঁ স্পষ্ট লেখা আছে 19 নম্বর লাশ আছে, কিন্তু সেই লাশটা কোথায় গেল? উধাও হয়ে গেল। খুঁজতে হয়রানি হয়ে যায়। অবশ্যই যাদের বড় বড় হসপিটালে যখন বড় বড় কর্মকর্তা আসবে, স্যারেরা আসবে, তখন সমস্ত কিছু হিসাব নেবে। তো এরকম করে আব্দুল বেলাল আর আব্দুল রহিম ভয়ে ভেঙে পড়ে যায়, এবং ওই যে ডিউটি স্যার ছিল উনিও ভেঙে যায় ভয়ে, কেননা এরই মাধ্যমে সব কিছু চলতেছে। তাহলে যে কী করলা তোমরা, ভালো করে খোঁজখবর নাও। তো এই খোঁজখবর পায় না এরকম হতে সকালে ওর স্যার চলে আসে। আসার পর লাশ যখন পরিদর্শন করতে যায় তখন যে দেখে 19 নম্বর লাশটা নেই। তখন আব্দুল রহিম বলে, আজকে রাতে কে ডিউটি করছে? বলে আব্দুল রহিম আর আব্দুল বেলাল। তখন 2 জনে চলে যায়। যাওয়ার পর স্যারকে বলে, স্যার আমরা এখানেই ছিলাম, এখানে তো কোথাও যায়নি। তখন স্যার বলে, তাহলে কি 19 নম্বর লাশ কি দরজা খুলে হেঁটে চলে গেছে? বলতেছে, আমরা সবসময় দরজায় ছিলাম, আমরা এখানে কোথাও যাইনি, কোন করে বের হওয়ার কোনো রাস্তা নেই, কোথায় যাবে লাশটা? তখন এক সময় বেলাল বাইরে আসে। আসার পর বলতেছে, যেহেতু দরজার সামনে দারোয়ান ছিল এবং মেন দরজা থেকে বাইরে রাস্তার ওষুধগুলো সারা রাত খোলা থাকে দোকান,
তাহলে কেউ ওরা কি দেখছে? তখন একবার ভাবে আমি কি বলবো নাকি বলবো না। তখন তাদের সিনিয়র স্যার ছিল ডক্টর, ওই ডক্টরকে বলার জন্য প্রস্তুতি নেই এবং তখন সাইড থেকে একজন বলে, দেখেন যদি আপনি ওই ডক্টরকে বলেন ওই ডক্টর কিন্তু খুবই খারাপ, তাহলে কিন্তু মেয়েদেরকে বলে দিবে হসপিটালে বদনাম হয়ে যাবে। লাশটা খুঁজে পায় না, বেওয়ারিশ লাশ, লাশটা কোনো খোঁজ খবর নাই। ভাবছিল 2 দিন পর ফ্রিজিং করবে, ফ্রিজে রেখে দেবে, কিন্তু এরকম অবস্থা হয়ে কাউকে জানা যায় না করে গোপন রাখে। এবং ওই সেই দিন সকালে বেলাল আব্দুর রহিম বাসায় চলে যায়। যাওয়ার পরে আব্দুল বেলালে গাওয়ার জ্বর আসতে শুরু করে এবং তার পুরো শরীরে গায়ের জ্বর, প্রচুর জ্বর। তারপরের দিন 8টার দিকে যে ডিউটি আসবে তার আগেই ফোন করে মানা করে দেয়, আমার প্রচুর জ্বর আছে, আমি যাইতে পারবো না। তখন ওই স্যার বলে, অবশ্যই ওই ভয়ে আসতেছে না, যেহেতু কালকে লাশটা হারিয়ে গেছে, আজকে আর যদি কেউ কিছু বলে এই ভয়ে উনি আসতেছে না, এইরকম ধারণা করছে। ডিউটি করে আব্দুর রহিম এবং সাথে একজন লোক নিয়ে ডিউটিটা শেষ করে সেই রাত্রে। কিছু হয় না, কোনো সব কিছু স্বাভাবিক, কিন্তু আব্দুল বেলালের অবস্থা স্বাভাবিক না। ঠিক সকালবেলা ভোর আজান যখন দেয়, আজানের দেওয়ার 10 মিনিট আগে তখন আব্দুল বেলাল স্বপ্নে ঘুম থেকে উঠে বলে কি জানি তার লাশ খাচ্ছে। আব্দুল বেলাল স্বপ্নে দেখে একটা লাশ নিয়ে যাচ্ছে, কিছু কালো অবয়ব, দেখতে ভয়ানক। তখন যেহেতু স্বপ্নের মধ্যে আব্দুল বেলাল তার পেছনে যায়, ওই লাশটা কোথায় নিয়ে যাচ্ছে, তখন আব্দুল বেলালের সেন্স থাকে না, এটা স্বপ্ন দেখতেছে। তখন আব্দুল বেলাল ভাবে ওই হসপিটাল থেকে লাশটা নিয়ে যাচ্ছে, যেহেতু লাশটা হারিয়ে গেছে, এটাই মাথার মধ্যে ঘুরতেছে। তখন আব্দুল বেলাল চলে যায়, যাওয়ার পর পিছনে যাইতে দেখে সাইড থেকে দেখে দাঁত বিশাল বড় বড় 4টা, চোখ রক্তের মতো লাল, হাতের নখ মানে রাক্ষসের মতো, পায়ের নখ দেখা যাচ্ছে না, সুন্দরভাবে ভাসতেছে, এরকম অবস্থা, কালো কিসকিসা চোখ আর দাঁত দেখা যাচ্ছে। তখন ওই দাফনের কাপড়, সাদা কাপড় আছে, কাপড়টা সরে ফেলে দেয় এবং সরে ফেলে দেওয়ার পর দেখে যখন আব্দুল বেলাল যখন ওই লাশটা দেখে তখন নিজেই অজ্ঞান হয়ে যাওয়া অবস্থা, পায়ের নিচে মাটি নেই, ভয়ে থকথক শরীর কাঁপতেছে। তখন দেখে তার নিজের লাশই ওইটা। বলেন আপনি নিজের লাশ দেখে আপনি কেমন লাগবে? তখন আব্দুল বেলাল দেখে নিজের লাশটাই ওটা। তখন দেখার পর ওখান থেকে চিৎকার করে ওঠে। তখন ওই 4টা অবয়ব বেলালের দিক তাকানোর সাথেই বেলালের কিছু মন থাকে না। আব্দুল বেলাল পরের দিন সকালে জ্ঞান ফেরার পর দেখে তার বিছানায় শুয়ে আছে। তখন সবাইকে প্রশ্ন করে, আমি এখানে কেমন করে আসলাম? আমি তো এখানে ছিলাম না। বলতেছে, তুমি কোথায় ছিলা? তাই আমি তো ঘরে শুয়েছিলাম, আমি তো স্বপ্নে আমি অনেক কিছু দেখছি। ওই স্বপ্ন না, তুমি কবরস্থানে ওখানে ছিলা এবং ওই কবরস্থানে ওখান থেকে তোমাদের নিয়ে যাচ্ছি। চিৎকার শোনার পর তখন ঠিক ফজরে আজান দেয়, হয়তোবা ফজরে আজানের জন্য আপনি বেঁচে গেছেন, তাছাড়া হয়তোবা চিৎকার করার পর আপনার যাই আক্রমণ করার চেষ্টা করছো, অবশ্যই চেষ্টা করতো। তখন উনি বলে, উনি সাধারণ মানুষ না, উনি ভয়ানক 4টা অবয়ব জিন দেখছেন এবং চোখ বড় বড় রক্তের মতো লাল, দাঁত রাক্ষসের মতো। কিন্তু ওরা সবাই মিলে আমার লাশটি খাওয়ার জন্য যখন গেছে, লাশ যখন খুলেছে দেখে আমার চেহারা, তখন আমি ঠিক থাকতে পারিনি, চিৎকার করে পড়ে গিয়েছি। এরকম হওয়ার পরে আব্দুল বেলাল প্রতিদিন স্বপ্নে দেখে তার জানলার পাশে দাঁড়িয়ে আছে কিছু একটা, যখন খোলে তখন কাউকে দেখতে পায় না, যখন বিছানায় আসে চোখ যখন যায় তখন দেখে রক্তমতো লাল রক্তমতো চেয়ে থাকে এবং হাত দিয়ে ইশারা দিয়ে এরকম ডাকতেছে, মানে আব্দুল বেলালকে খাবে। তখন আব্দুল বেলাল এক ধরনের ভয়ে টেনশনে পড়ে যায়। তখন কি করবে বুঝতে পারে না। তখন ঠিক পাড়া প্রতিবেশীর একটা মুরব্বী চলে আসে, বয়স্ক মানুষ। যখন সবকিছু শোনার পর বলতেছে, আমার খোঁজে একটা হুজুর আছে, তুমি হুজুরের কাছে যাও, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। তখন হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর তার আব্দুল বেলালকে নিয়ে বসে এবং আব্দুল বেলালকে বলে, দেখো তোমার সাথে যে সব কিছু ঘটেছে সেটা শুধুমাত্র তোমার স্বপ্নে থেকে নয়, এটা ঘটেছে ঠিক হসপিটালের ওই মর্গে লাস্টে তোমার হেরে গেছে সেই দিন থেকে। তখন আব্দুল বেলাল বলে, আপনি কেমন করে জানলেন? বলতেছে, অনেক খোঁজাখুঁজি করা, লাশ পাওনি, কিন্তু লাশ ওখানে ছিল। লাশটা ঘর থেকে কেমন করে বের হলো ওইটা এখনো কেউ তোমরা খুঁজতে পারোনি। হেঁটে গেল নাকি কেউ নিয়ে গেল, চোর চুরি করে নিয়ে গেল, তোমরা কেউ এখনো বুঝতে পারোনি। ওই যে 4টা জিন ছিল, ওইসব রাক্ষস জিন, ওই জিনগুলো যায় ওই লাশটা খেয়ে ফেলে দিয়েছে এবং তুমি এরকম করে দেখার পরে তোমার উপর আকর্ষণ করছে আর তোমার স্বপ্নে ভয় দেখাইছে, তোমার লাশ নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। তখন তুমি চিৎকার করে উঠছিলা, যদি ফজরে আজান না দিত তাহলে সত্যি ওরা তোমার লাশটা খেয়ে ফেলে দিত।
তখন আব্দুল বেলাল টেনশনে পড়ে যায় এবং তখন হুজুর যখন দোয়া দরুদ পড়ে ফু দেয় এবং আব্দুল বেলালকে বলে চোখ দুটো বন্ধ করে রাখো, তখন আব্দুল বেলাল চোখ বন্ধ করে রাখে এবং ক্ষণিকের মধ্যে আব্দুল বেলালের শরীরে জিন হাজির হয়। 4টা জিনি হাজির হয় এবং হুজুরের সাথে স্বীকারিত্ব দেয়। তখন হুজুর বলে, তুই এরই ক্ষতি কেন করতেছিস? উনি তো ওখানে চাকরি করে, তুই তো ডিস্টার্ব করেনি, চাকরি করার ক্ষেত্রে তুই একে ডিস্টার্ব করতেছিস, এটা কি ভালো কথা? তখন ওই জিন বলে, আমি তো শুধু ডিস্টার্ব করতেছি না, আমি একে খেয়ে ফেলে দেবো। তখন আব্দুল বেলাল তো ভয় পেয়ে যায়, ভয় পেয়ে কথা ফ্যামিলি আব্দুল বেলালকে খেয়ে ফেলে দেবে, লাশ মর থেকে লাশ হয়ে গেছে। তখন হসপিটালের ডাক্তার থেকে শুরু করে স্টাফ পুরোটাই জেনে গেলে সমস্ত ঘটনা। যাওয়ার পর আব্দুল বেলালের এই অবস্থা দেখে ওরা চলে আসে, আসার পর অনেক সান্ত্বনা দেয় এবং মনে মনে তারা ভয় কাজ করে এবং বেলালের প্রতি ক্ষমা চায়। জেনে না জেনে বেলালকে অনেক কিছু বলছে। তারপর যখন বাসায় আসে, আসার পরে আব্দুল বেলাল বসে থাকে মাঝখানে এবং হুজুর দোয়া দরুদ পড়ে ফু দেওয়ার পর জিন হাজির হওয়ার পর জিনদেরকে বলে, তোদের উদ্দেশ্য কি? হচ্ছে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একটাই, খাবার। কি খাবার? মানুষ খাবার। মানুষ কি খাওয়ার জন্য বানানো হয়েছে? তোরা রাক্ষুস, তোদেরকে ছাড়া হবে না। তখন তাদেরকে মারার হুমকি দেয় এবং জিনগুলো বলে, তুই আমাদের কি মারবি? আমাদের বয়স জানিস আমার কত বছর? তখন হুজুর বলতেছে, তোরা যতই বড় বয়স হবে না কেন, কোরআনের ঊর্ধ্বে কিছু নেই। কোরআন দিয়ে তোদেরকে বন্দি করে দিয়েছি, চাইতে পারবি? বল বল, যাইতে পারবি? অনেকবার চেষ্টা করছিস, যাইতে পারছিস? তখন এক জিন বলে, না, আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু আমরা যাইতে পারিনি। তখন জিনগুলোকে বলে, তোদের এখন শেষ করে দেবো। তখন দোয়া দরুদ পড়ে ফু দেয় এবং এই ওসিলাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। শুধুমাত্র বেলাল অনুভব করতে পারে এবং চোখ বন্ধ করার পর দেখে বলে জিনগুলো শরীরে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে পড়তেছে। ঠিক 5-10 মিনিট পর আগুন দিয়ে পড়ার পর সব কয়লা হয়ে গেছে এবং হুজুরের নির্দেশে আরো হুজুরগুলো এসে দান লাশগুলো নিয়ে যায় এবং আব্দুল বেলাল যখন চোখ মেলায় এবং হুজুর বলে, আজকের পর থেকে আর কোনো কিছু সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর হসপিটালের বিষয়টা, মর্গের লাশটা এড়াই খেয়েছে, এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। ডাক্তারদেরকে সব কিছু বোঝানোর পর ডাক্তাররাও বিশ্বাস করে ফেলেছে। তারপর থেকে আব্দুল বেলাল ভালো আছে, কিন্তু আব্দুল বেলাল ওই চাকরিটা ছেড়ে দিয়ে মুদির দোকান দিয়ে সংসার চালাচ্ছে। মুদির দোকানে চা খাইতে যে আমরা এই ঘটনাটা পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।